আন্দোলনের অসংখ্য হিস্ট্রি আছে। তো এই ইতিহাসগুলো জাতির সামনে আসা দরকার। আমরা এখন দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। এবং এই আন্দোলনে আমরা যদি দেখি, আন্দোলনে 19 তারিখ থেকে শুরু করে ছাত্র জনতা প্রত্যেকটা জায়গায় নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তারা স্লোগান দিয়েছিল এবং শহীদ হওয়ার জন্য ছাত্র জনতা গিয়েছিল। তো এই শাহাদাতের তামান্না, শহীদ স্পিরিট, সেটাকে আজকে কালচারাল ফেসিসটা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা একটা জাতি আর কত রক্ত দিব? গত 54 বছরে আমরা তো কম রক্ত দিইনি। এত রক্ত দেওয়ার পরে যদি আমরা আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমি আজকে তুরস্ক থেকে আসলাম, ওইখানে যাওয়ার পরে আমার অন্যরকম একটা অনুভূতি তৈরি হচ্ছিল। তারা কিভাবে সিভিলাইজ হয়েছে, তারা কিভাবে সিভিক এডুকেশন নিয়ে কাজ করেছে, কতগুলো প্রতিষ্ঠান তারা তৈরি করেছে। তারা তাদের নিজেদের মতো অনেক রাজনীতি থাকতে পারে, কিন্তু ন্যাশনাল। আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের ইতিহাস নিয়ে কথা বলছেন শিবির নেতা আবু সাদিক কাইম, এবং তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শিবির নেতা এমন কি বলছিলেন, চলুন আমরা বিস্তারিত আবু সাদিক কাইমের মুখ থেকে জেনে আসি। আন্দোলনের অসংখ্য হিস্ট্রি আছে। তো এই ইতিহাসগুলো জাতির সামনে আসা দরকার। আমরা এখন দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। এবং এই আন্দোলনে আমরা যদি দেখি, আন্দোলনে 19 তারিখ থেকে শুরু করে ছাত্র জনতা প্রত্যেকটা জায়গায় নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তারা স্লোগান দিয়েছিল এবং শহীদ হওয়ার জন্য ছাত্র জনতা গিয়েছিল। তো এই শাহাদাতের তামান্না, শহীদ স্পিরিট, সেটাকে আজকে কালচারাল ফেসিসটা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে। জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। আপনারা জানেন, গত 16 বছরে আমরা সবাই মজলুম ছিলাম। এদেশের আপামর ছাত্র জনতা, সর্বস্তরের মানুষরা তারা নির্যাতিত নিষ্পেষিত ছিল। এই জুলাই বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। যখন সবচেয়ে ক্রুশিয়াল টাইম ছিল, আপনারা জানেন 18 জুলাই ইন্টারনেট ব্ল্যাক আউট হয় এবং কারফিউ জারি হয়। এই সময়ে আন্দোলন পরিচালনা করাটা সবচেয়ে টাফ সিচুয়েশন ছিল, যখন আমাদের প্রথম সারির সমন্বয়কদেরকে গুম করে রাখা হয় এবং টোটাল ডিসকানেক্টেড। এই অবস্থায় আন্দোলনটাকে কন্টিনিউ করা, প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা, এবং ওই সময় কথাগুলো যখন চিন্তা করি, তখন মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল। এখানে আমাদের কোনো ব্যক্তিগত কেশমা ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল। আল্লাহ তাআলা সকল মজলুমের কান্না কবুল করেছেন। সেই 19 জুলাই আমরা এখনো মনে করি, যখন আমরা সকাল থেকে আমাদের যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, বাড্ডা সহ সারা দেশের আপমর মুক্তিকামী ছাত্র জনতা তার রাস্তায় নেমে পড়েছিল। তখন পরবর্তী দিনে কর্মসূচি কি হবে কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারছিলাম না। সে সময়ে সর্বপ্রথম আমরা যেটা করলাম, পরবর্তী দিনে কর্মসূচি ঠিক করলাম, এবং আমরা এমন কর্মসূচি ঠিক করলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক, যেন আন্দোলন চলতে থাকে। এবং সে আলোকে তখন আমরা 9 দফা প্রণয়ন করেছিলাম। এবং 9 দফাটা এমনভাবে প্রণয়ন করা হয়, এই 9 দফা যদি খুনি হাসিনা মেনে নেয়, এক নাম্বার হচ্ছে তার গভর্নমেন্ট থাকবে না, তার গভর্নমেন্ট ভেঙে চলে হয়ে যাবে। একই সাথে তার যে পার্টি স্ট্রাকচার আছে, সেই পার্টি স্ট্রাকচার যারা দিতেন। তো সেভাবে আমরা 9 দফা তৈরি করে মিডিয়া হাউসগুলো তখন পৌঁছে দিয়েছিলাম। এবং ওই সময় মিডিয়া, আমরা সবাই জানি, আমরা যখন 9 দফা তৈরি করেছিলাম এবং মিডিয়া হাউসগুলোতে যাচ্ছিলাম, তখন আমাদের এই 9 দফাগুলো তারা গ্রহণ করছিল না। প্রত্যেকটা অফিসে এজেন্সি লোকরা বসেছিল। কিন্তু আমরা আল্লাহর ভরসা করে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়েছিলাম এবং আমরা প্রিন্ট করে প্রত্যেকটা কপি দিয়ে আসছিলাম এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে পৌঁছে দিয়েছিলাম। একই সাথে সমন্বয়ক তখন আব্দুল কাদেরকে সেফমে থাকার ব্যবস্থা করেছিলাম এবং তার থেকে ভিডিও আমরা নিয়ে সেটা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে পৌঁছে দিয়েছিলাম। এবং যখন আমরা এই 9 দফা দিয়েছিলাম, বেশিরভাগ মিডিয়া তখন ছাপায় না, বরং এই 9 দফাকে তারা আরো মডিফাই করে প্রথম যে দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, সেই দফাকে তারা বাদ দিয়েছিল। এবং এমন একটা তারা 8 দফা তৈরি করেছিল যে 8 দফা মেনে নিলেও তার কিছু হবে না। তখন আমরা এই 9 দফাটাকে অফলাইনে ট্যাক্স রোল করে আমাদের সারা দেশে যারা সহযোগিতা ছিল তাদেরকে আমরা পৌঁছে দিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম এই 9 দফা হচ্ছে আমাদের মুক্তির সনদ, এই 9 দফা যতক্ষণ না মানবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং এইভাবে আমরা প্রতিদিনই সে 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যতগুলো কর্মসূচি গিয়েছিল, প্রত্যেকটা প্রেস লিস্ট আমি এবং আমার সাথে টিম ছিল, আমরা লিখেছিলাম। একই সাথে সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা এবং ডকুমেন্টেশনের কাজ করা। ওই সময়ে ডিসকানেক্টেড সবাই, প্রত্যেকটা হাসপাতালে গিয়ে লাশের সারি ছিল, সেখানে গিয়ে প্রতিদিনের তালিকা তৈরি করা, শহীদদের, আহতদের তালিকা তৈরি করা। এক্ষেত্রে আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা আমাদের যথেষ্ট সহায়তা করেছিল। এবং 26 তারিখ প্রথম আমরা শহীদের তালিকা প্রকাশ করেছিলাম, প্রায় 266 জন শহীদের তালিকা। এইভাবে আমরা আমাদের আন্দোলন আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আন্দোলন পরিচালনা করেছিলাম। এবং এই আন্দোলনের অসংখ্য হিস্ট্রি আছে। তো এই ইতিহাসগুলো জাতির সামনে আসা দরকার।
আমরা এখন দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যে ইতিহাস রচিত হচ্ছে। এবং এই আন্দোলনে আমরা যদি দেখি, আন্দোলনে 19 তারিখ থেকে শুরু করে ছাত্র জনতা প্রত্যেকটা জায়গায় নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তারা স্লোগান দিয়েছিল এবং শহীদ হওয়ার জন্য ছাত্র জনতা গিয়েছিল। তো এই শাহাদাতের তামান্না, শহীদ স্পিরিট, সেটাকে আজকে কালচারাল ফেসিসটা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটাকে এক ধরনের মিথ্যে ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আজকে যে বইটি আসছে, আশা করছি এটা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দলিল হবে এবং এই ধরনের বই আমাদের সবার লেখা দরকার। আমরা যারা 24 জুলাই বিপ্লবের সাক্ষী ছিলাম, প্রত্যেকটা ঘটনা আমাদেরকে লেখা দরকার এবং জাতির সামনে নিয়ে আসা দরকার। এবং বিশেষ করে এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের যাত্রাবাড়ি, মাদ্রাসা শিক্ষার্থীদের যে বিশাল কন্ট্রিবিউশন, আমাদের 100-এর মধ্যে আমাদের মাদ্রাসা ভাই বোনরা শহীদ হয়েছে, তাদের ইতিহাসগুলো জাতির সামনে নিয়ে আসা দরকার। তো আমরা আশা করছি আমাদের জায়গা থেকে প্রত্যেকে আমরা এই হিস্ট্রিকে জাতির সামনে তুলে ধরবো এবং এই পাশাপাশি শহীদদের যে স্পিরিট, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এবং এই জুলাই পরবর্তী আমরা এখন বর্তমানে হতাশ হচ্ছি। আজকে ছাত্র জনতা রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা শহীদদের সাথে প্রতারণা করছে। আজকে তারা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা তারা পূরণ করছে না, বরং তারা ফেসিবাদের পারপাস তারা পূরণ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের যে দাবি ছিল এই গণহত্যার বিচার, ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করা এবং নতুন রাজনৈতিক কালচার বিনির্মাণ করা, সেটার জন্য আপনারা কাজ করুন। আমরা একটা জাতি আর কত রক্ত দিব? গত 54 বছরে আমরা তো কম রক্ত দিইনি। এত রক্ত দেওয়ার পরে যদি আমরা আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমি আজকে তুরস্ক থেকে আসলাম, ওইখানে যাওয়ার পরে আমার অন্যরকম একটা অনুভূতি তৈরি হচ্ছিল। তারা কিভাবে সিভিলাইজ হয়েছে, তারা কিভাবে সিভিক এডুকেশন নিয়ে কাজ করেছে, কতগুলো প্রতিষ্ঠান তারা তৈরি করেছে। তারা তাদের নিজেদের মধ্যে অনেক রাজনীতি থাকতে পারে, কিন্তু নেশন বিল্ডিং এর জায়গায় সবাই ঐক্যবদ্ধ এবং এই জায়গায় সবাই ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে। কিন্তু আমরা 54 বছরে এখন আমরা কোনো ধরনের ন্যাশনাল কনসেনসাস আমরা আসতে পারিনি। তো সেই কারণে এখনই সময় আমাদের এই দেশটাকে বিনির্মাণ করার এবং সেই জায়গায় আমরা যারা 24 জুলাইয়ের সহযোদ্ধারা আছি, আমরা মনে করি আমাদের এই লড়াই অনেক লম্বা। সেই লড়াই বিজয়ী না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। এবং এই বাংলাদেশটাকে আমরা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা বিনির্মাণ করবো ইনশাল্লাহ। তো সেই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অফিসিয়াল কথাবার্তা। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।